ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এবার লড়াইটা শুধু দল আর প্রতীকের নয়। এই নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর তরুণ ভোটাররা। লক্ষ লক্ষ তরুণ প্রথমবার ভোট দেবেন, আর বহু আসনে তাদের একটি সিদ্ধান্তেই বদলে যেতে পারে ফলাফল। এই প্রজন্ম আর চাপিয়ে দেওয়া রাজনীতিতে বিশ্বাস করে না। তারা প্রশ্ন করে, যাচাই করে, বেছে নেয়। জুলাই আন্দোলনের পর বদলে যাওয়া বাস্তবতায় তরুণরা কি শুধু দর্শক নাকি সিদ্ধান্তের কেন্দ্র? ফেক নিউজ, এআই নির্ভর প্রচারণা আর সোশ্যাল মিডিয়ার ভিড় পেরিয়ে তরুণ ভোটাররা কি পারবেন যোগ্য প্রার্থীকে বেছে নিতে? বাংলাদেশের ভোটার তালিকায় তরুণদের সংখ্যা বিশাল, আর সেই শক্তিই কি নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই রিন প্রেজেন্টস ভোটের লড়াই। সাথে থাকছি আমি মির্জা সাকিব। দর্শক, আজকে আমরা তিনজন তরুণকে স্টুডিওতে স্বাগত জানিয়েছি। চলুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে আছেন মোহাম্মদ জুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই। তারপরেই রয়েছেন ফারদিন ফায়াজ, প্রথম ভোটার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ভোটার। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই। এবং সবার শেষে রয়েছেন মহিউদ্দিন রনি, অ্যাক্টিভিস্ট ও স্বতন্ত্র প্রার্থী, ঢাকা 18। আপনাকেও স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। মহিউদ্দিন রনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যেহেতু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা 18-তে, পুরো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আছেন এবং আপনার প্রার্থিতা বাতিলও হয়েছিল, আবার ফিরেও পেয়েছেন। কি ঘটলো এই কয়দিনে সেটা আগে শুনতে চাই, তারপরে আমরা অন্য আলোচনায় ঢুকবো। বিসমিল্লাহ বলে শুরু করি তাহলে। প্রথমত, এটা আমার জন্য একদম নতুন একটা অভিজ্ঞতা। এই নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যে যাচ্ছি, একটা অন্যরকম, ভিন্ন রকম, যেই ব্যাপারটা এতদিন যাবৎ আমাদের কাছে হয়তোবা একটা একটা এমনভাবে আমাদের কাছে সাজিয়ে রাখা হতো যে ওইখানে যেও না, ওইখানে হয়তো বিপদ, এটা এমনই দুর্ভেদ্য জায়গা, ওখানে গেলেই হয়তো তোমার কোনো ক্ষতি হয়ে যাবে, যেই ব্যাপারটা আমাদেরকে ফিল করানো হতো। কিন্তু এবার তো আমি নিজ থেকে এটা এই প্রসেসের মধ্যে হাঁটলাম। আমার কাছে মনে হলো যে হ্যাঁ, বাধা আছে, যেহেতু দীর্ঘ দুঃশাসন চলেছে ফ্যাসিস্টদের। সো এই দুঃশাসনের মধ্যে তারা যে সকল আইন তৈরি করেছে তরুণদের জন্য, বা যারা যোগ্য নিজেদের মনে করে, বা যারা মানুষের জন্য কাজ করতে চায়, তাদের জন্য পদে পদে তারা প্রতিকূলতা তৈরি করে রেখেছে, যাতে করে কোনো ব্যক্তি চাইলেই যাতে সে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, কোনো ব্যক্তি যাতে দলের বাইরে কোনো কিছু ভাবতে না পারে, দল করা বাধ্যতামূলক, এরকম কিছু রুলস রেগুলেশন এমনভাবে তৈরি করে দিয়ে গেছে, যার কারণে আমার মনে হইলো যে আমি কিন্তু বাতিল হয়ে গিয়েছিলাম আমার মনোনয়ন, তো আবার রিটের মাধ্যমে ফিরে পেয়েছি। সো এই যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা বিশাল একটা হ্যাসেল, একটা দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে, যে সময়টা আমার হতাশায় কেটেছে, যে সময়টায় যে সময় মানুষের সাপোর্ট প্রয়োজন ছিল, মানুষের কাছে যাওয়ার সুযোগ হওয়ার দরকার ছিল আমার, সেই জায়গায় আমার নিজে একা একা থাকতে হয়েছে, কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমার যেখানে ধরেন আমার এখন যে পরিমাণ সঞ্চয়, সেই সঞ্চয়ের বাইরে আমাকে রিস্ক নিতে হয়েছে, আমার মানুষের কাছে সহযোগিতা নিয়ে তারপর আমরা সামনে আগাইতে হয়েছে, আমার লয়ারের ফি দিতে হয়েছে, আমার ফটোকপির দোকানে সারা রাত দিন রাত পরে থাকতে হয়েছে। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তবে আমরা বিশ্বাস করি তরুণরা সব রকম প্রতিকূলতাকে মারিয়ে, সব রকম ঝড়ঝাপটাকে মারিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখায় এবং তারা স্বপ্ন দেখায়। সো সেই স্বপ্ন নিয়েই, সেই চেতনাকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হচ্ছে আর কি। আপনি যে প্রার্থী হলেন, একজন ধরেন আমি কোনো দল করি না, বা আপনি কোনো দল করেন না, বা কেউ কোনো দল করে না, কিন্তু সে প্রার্থী হতে চায়, আপনি যেভাবে প্রার্থী হলেন, কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি বাধা মনে হয়েছে? নির্বাচন কমিশন খুব বেশি একটা ফ্রেন্ডলি ব্যাপারটা এমন না, এবং দেখা গেছে যে তারা এখন পর্যন্ত মানধাতা আমলের সব রকম সিস্টেম রেডি করে রাখছে। ধরেন আপনার একটা ডকুমেন্টস দরকার, ভোটার তালিকা দরকার। হ্যাঁ, ভোটার তালিকার জন্য আপনি তাহলে কিভাবে ভোটার তালিকা নিচ্ছেন? এখনও তারা সিডি দিয়ে দিচ্ছে যে এই সিডিটার মধ্যে ভোটার তালিকা আছে, এটা নিয়ে আপনি ড্রাইভ করে নেন। সো আবার বলতেছে, ধরেন এখন ওইটা যদি আমি কোনোভাবে ফটোকপির দোকানে বলি যে ভাই এটা আপনি ফটোকপি করে দেন, বা উনি বলবে ভাই আপনার কাছে 50,000 টাকা রাখবো, কারণ লিস্টে এত বড়, হ্যাঁ, যেটা কোনোভাবে সে আমাকে দিতে পারতেছে না, সাপোর্টটা দিতে পারছে না। ওকে ফাইন, কোনো অসুবিধা নাই। তারপরে যেই ব্যাপারগুলো আমি ফেস করেছি, যেমন একদম ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ যদি, কোনো নতুন তরুণ যদি সে মানুষের প্রতিনিধিত্ব করতে চায়, সে যদি নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সে যদি সামনে আগাতে চায়, তখন সব কিছু সে দিল, সব জায়গায় ঠিকঠাক, কিন্তু একটা জায়গায় সে আটকে যাবে। সেটা ভোটার, টোটাল যত ভোটার আমার আসনে আছে প্রায় 6 লাখের একটু বেশি, 6.5 লাখের মতো ভোটার আছে। তো এই 6.5 লাখ ভোটারের 1% সমর্থন লাগবে, এবং সেটা লিখিত। তার মানে আপনি বোঝেন যে কোনো দলের মানুষের লাগবে না, কোনো দলের হইলে তার এটা দরকার নাই, কিন্তু যে একা
দাঁড়াবে, মানুষের জন্য কথা বলতে চাইবে, তার এটা দরকার। আর ধরেন আমার যদি এই 1% ভোটার আমার সংগ্রহ করতে হয় তাহলে কি করতে হবে, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, বা খুব অল্প সময়ের মধ্যে যদি করতে হয় তাহলে আমার ধরেন একদিনে আমার 100 জন মানুষকে আমার মাঠে নামাইতে হবে, মানুষের কাছে গিয়ে বলতে হবে যে ভাই সবাই তো আর আপনাকে ভোট দিবে না, সবাই তো আপনাকে সমর্থন দিবে না, তো আপনার যে আপনাকে সমর্থন দিবে আপনার তার কাছে যেতে হবে, তার কাছে আপনাকে প্রেজেন্ট করতে হবে। তো একটা বিশাল সময়ের ব্যাপার আছে, একটা খরচের ব্যাপার আছে। তো শুরুতেই যদি আমাকে ফার্স্ট অ্যাটেম্পেই একটা ধরেন 1-2 লাখ টাকার মতো একটা খরচের ভাউচার আমার কাঁধে এসে ভারী একটা মানে বস্তুর মতো চাপিয়ে চাপ দেওয়া হয়ে যায়, হ্যাঁ, তখন তো মোটিভেশনটা ওখানেই নষ্ট হয়ে যায়। তখন ভাবনায় পড়ে যায়, ইয়াল্লাহ কোথায় পাবো এত টাকা, ঠিক আছে আমি কি সামনে আগাবো। আমার ভাগ্য ভালো যে আমার কিছু প্রবাসী ভাই ছিল যে তারা আমাকে সাহস দিচ্ছে যে ভাই কোনো অসুবিধা, আপনি সামনে আগায় যান, আমরা আসি। তারপরেও ধরেন ওখানে একটা ঝামেলায় আমি পড়ে গেছি। কীভাবে পড়ে গেছি, ওখানে তারা হচ্ছে যে 10 জনকে দৈব চয়নে তারা হচ্ছে 10 জনকে নাকি খুঁজে পায় নাই, ঠিক আছে, এখন তাদের সিগনেচার পায় নাই, নয়তো কোনো না কোনো ডিসপুট ছিল। তো প্রথম পর্যায়ে ধরেন তারা যে আমাকে বলবে যে আপনার এই 10 জনকে আপনার হাজির করতে হবে আপনার আপিলের দিন, সেটাও কিন্তু আমাকে বলে নাই বা জানায় নাই। সো আমি যখন ওখানে যাব 4টা বাজে আমার সময়, বিকাল 4টায় আমি শুনানি শুনতে যাব, সেখানে গিয়ে দেখি যে তারা আমাকে বলতেছে যে আপনি লোক নিয়ে এসছেন, অথচ আমি জানি না কাদেরকে আমাকে আনতে বলছে। সো এই যে তাদের যে একটা অনীহা যাতে আমরা ওখানে যেতেই না পারি বা তরুণরা যাতে ওখানে যেতেই না পারে, এবং তাদের বিহেভিয়ার এমন ছিল ধরেন মনে হচ্ছে যে তার সাথে আমার পূর্বজন্মের কোনো শত্রুতা আছে, সেইটা ঝাল মিটাচ্ছে আমার সাথে। সো এই যে ধরেন অনাগ্রহ তরুণদের প্রতি, যে বয়োজ্যেষ্ঠদের যে একটা মানে অনীহা, এই ব্যাপারটা টোটালি আমার ফেস করতে হলো। আর টোটাল এই যে প্রক্রিয়াটা দেখলেন, এই প্রক্রিয়াটা নিয়ে না আমার মানে টোটালি একটা মানে বিরূপ একটা ধারণা তৈরি হয়ে গেছে, এবং মনে হয়েছে যে এই বয়োজ্যেষ্ঠরাই আসলে চায় না যে আমাদের দেশের চেঞ্জটা আসুক। তারা এখন পর্যন্ত সেই ফ্যাসিস্ট আমলের নিয়ম কানুনগুলো দিয়ে তারা হচ্ছে এই নির্বাচনটা চালিয়ে দিচ্ছে। তার মানে তাহলে আপনারা এতদিন যাবত এই 1.5 বছর যাবত সংস্কারের ফুল ঝুড়ি দিয়ে মানুষের সারা জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন, এই করছেন সেই করছেন, তাহলে সংস্কারটা আসলে কোথায়? এটা প্রশ্ন। ধরেন শেখ হাসিনার যদি আপনার যে ফ্যাসিবাদী নিয়মকানুন সেটা যদি আপনাকে ধরে রাখতে হয়, তাহলে সংস্কারটা আপনি কিসের করছেন আর কি। তো এইরকম কিছু সংকট তৈরি হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে একজন নাগরিককে জোর করে বাধ্য করা হচ্ছে যে তোমাকে দলে যেতে হবে, কোনো একটা দল থেকে তোমাকে আসতে হবে, নয়তো দলের বাইরে তোমার কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। আবার ধরেন আপনার যখন আমরা বাড়ি বাড়ি যাচ্ছি ভোটার সমর্থক লিস্ট, তার মানে হচ্ছে আমার কিছু মানুষকে হায়ার করতে হচ্ছে, তাদের কাছে ডেটা দিতে হচ্ছে। তার মানে যেই মানুষগুলো আমাদের ভোটার, তাদের ডেটা আগে হচ্ছে ফাঁস হয়ে যাচ্ছে, যে কে আমাকে সমর্থন করছে, কে আমাকে ভোট দিবে, তাদের তথ্য আগেই ফাঁস হয়ে যাচ্ছে। এবং তার যে একটা লাইফ থ্রেট হতে পারে এখান থেকে, ওই মানুষটা যে আমাকে সমর্থন করছে সে তো একটা বিপদে পড়তে পারে, কারণ সে আমাকে সমর্থন দিয়েছে। আমার যারা প্রতিপক্ষ আমাকে মনে করে, আমি সবাইকে মনে করছি না, যারা আমাকে প্রতিপক্ষ মনে করে তারা হয়তো তাদের কোনো ক্ষতি করতে পারে। সো এটা তো হচ্ছে একটা মানে টোটালি প্রাইভেসির ভায়োলেশন হইতেছে। তো এই যে টোটাল প্রক্রিয়াটা আমি যেটা দেখলাম বুঝলাম, তরুণদের জন্য খুব হার্ড একটা জায়গায়। ইভেন এই নির্বাচনী প্রক্রিয়াটা এমনভাবে করে রেখেছে যে ধরেন এখানে টাকা ছাড়া আমি হয়তো বা কথাই বলতে পারবো না, টাকা ছাড়া তবে এক কদম দিতে পারবো না, এমন একটা ভাবনা অটোমেটিক তৈরি হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ মহিউদ্দিন রনি, আপনার কাছে হয়তো আবারও ফিরবো। ফারদিন ফায়াজ, আপনি শুনছিলেন একজন স্বতন্ত্র প্রার্থীর কত ধরনের প্রতিকূলতা পার হয়ে তাকে নির্বাচনে দাঁড়াতে হয়। আপনি সেই নির্বাচনে ভোট দেবেন। 2026-এর যে নির্বাচন আসছে, রনিদের মতো তরুণ প্রার্থী আছে, বিভিন্ন দলের প্রার্থী আছে, যাদের দেশ চালানোরও অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে, তারাও রয়েছেন। প্রথমবার ভোট দেবেন, এই ভোটের অনুভূতি আপনার কাছ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ। প্রথমেই আপনাকে এবং দীপ্ত টেলিভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আজ প্রথমবারের মতন আমার এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। তো এটি আমার জন্য আমি বলবো সত্যি বলতে একটি ব্যক্তিগতভাবে একটি আবেগের একটি মুহূর্ত। কারণ ছোটবেলা থেকে আমি দেখেছি আমার বাবাকে নিয়মিতভাবে টকশোতে অংশগ্রহণ করতে। তো সেই বাবাকে দেখে আমি সোফার থেকে কিংবা মাঝে মাঝে তার সাথে ডিরেক্ট স্টুডিওতে, তো সেই বাবাকে দেখে আজ আমি যে বড় হয়ে আমি এই আলোচনার টেবিলে ডিরেক্ট আমি দাঁড়িয়ে আছি, এটি আমার জন্য খুব গর্বের একটি বিষয়। এবং ইংলিশে যদি বলি, আমি একটি কামিং অফ এজ একটি মুহূর্ত। আর এই সামনে নির্বাচন নিয়ে আমি যদি কিছু কথা বলি, আমি একটু 24 সালের নির্বাচনের একটি উদাহরণ দিতে চাই। আমার বাবা তখন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তিনি আওয়ামী লীগের রাশেদ খান মেননের এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। তো সেই নির্বাচনে আমার দেখা কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাচ্ছিলাম। প্রথমত,
আমার বাবার নেতা কর্মীদের 24টি বাইক ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি যদি একটু দর্শকদের জন্য পরিষ্কার করেন, সেটা হচ্ছে আপনার বাবা কি স্বতন্ত্র প্রার্থী ছিলেন? স্বতন্ত্র প্রার্থী ছিলেন, উনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং নির্বাচনের ঠিক কয়েকদিন আগে এই ঘটনা কিন্তু ঘটে। ফলে এটা একটি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা ছিল। নির্বাচনের দিন আমি বলবো যে পরিস্থিতি ছিল আরও উদ্বেগজনক, কারণ আমাদের পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে উপস্থিত ছিল না। আর অনেক অন্যদিকে এই একই ভোট কেন্দ্রে নৌকার প্রতীকের 2 থেকে 3 জন করে পোলিং এজেন্ট ছিল। এরপরে আমি যা দেখি যে অনেকজন ভোট দিয়ে আবার সেই লাইনে দাঁড়ায় একই প্রতীকের জন্য আবার ভোট দিতে যাচ্ছে, কিন্তু কার্যক্রমভাবে কোনো বাধা কিন্তু বা কোনো প্রতিবাদ করছে না কেউ। মানে একই লাইন বারবার ঘুরে আসছে, একই লাইন ভোট দিচ্ছে, পরে আবার সে দাঁড়ায় যাচ্ছে। তো এটা হচ্ছে আপনি 24-এর নির্বাচনের আমার অভিজ্ঞতা এটা। তো আসলেও মানে বাংলাদেশের মানে পরিস্থিতি যে মানে নির্বাচনের পরিস্থিতি যে এরকম, আমার এটার আগে কোনো ধারণা ছিল না। আপনি যে আসনে ভোটার, সেই আসনের এবারের নির্বাচনের পরিস্থিতি কি, বা কারা প্রার্থী বা কোন কোন মার্কার আপনি কি জানেন কিনা? এই তথ্য আছে কিনা? জি, সেই তথ্য আছে আমার। একটু যদি বলেন, সেই ক্ষেত্রে মানে ভোটের মাঠ কি লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে মনে হয়? আমার প্রত্যাশা থাকবে বা আমার আশা থাকবে যে এই সেম এক্সপিরিয়েন্স যাতে মানে একটি দলে, আমি জানি বিএনপির থেকে আপনার সর্দার হোসেন শান্টু, তিনি একটি মানে বিরাট একটি মেজর প্রার্থী, হেভিওয়েট প্রার্থী যাকে বলে আমরা তো একটি লেভেল প্লেইং ফিল্ড বলতে সবার জন্য যাতে সমান সুযোগ থাকে, প্রশাসন যাতে কারো পক্ষ না হয়ে কাজ করে, এবং এটার দায়িত্ব পুরোপুরি ইলেকশন কমিশনের, যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়। আপনার কি মনে হয় যে আপনি ভোট দিতে গেলেন, যেটা আমরা গত 16 বছর দেখেছি, কিন্তু গিয়ে দেখলেন যে আপনার ভোটটি দেয়া হয়ে গেছে, এরকম কোনো ঘটার সম্ভাবনা রয়েছে কি এই 26-এর নির্বাচনে? জি, আসলেও আমরা লাস্ট 17 বছর ধরে এরকম একটা পাবলিক একটা ডিস্ট্রাস্ট বা পাবলিক কনফিডেন্স একদম পুরোপুরি ভেঙে গিয়েছিল। তো সেখান থেকে বের হয়ে যখন অন্তর্বর্তী সরকারের কাছে এই রেসপন্সিবিলিটি আছে, আমরা অবশ্যই আশাবাদী যে সেই ধরনের কোনো পরিস্থিতি যাতে আবার ফিরে না আসে, এবং আমরা তরুণ প্রতিনিধি হিসাবে আমি আশা করব যে এটা 17 বছরের নির্বাচন যেমনি যেরকম 14, 18 এবং 24-এ যা দেখেছি, এটা যাতে আবার না দেখি। অনেক ধন্যবাদ ফরদিন ফায়াজ। আমাদেরও সেই বিষয় থাকবে যেন এই 16-17 বছরের সেই রাজনীতি ফিরে এসে এরকম না হয় যে ভোটটি দিতে গিয়ে দেখলাম যে আমার ভোটটি আসলে হয়ে গেছে। একটু যেতে চাই মোহাম্মদ জুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। যে প্রশ্নটি ছাত্রদলকে নিয়ে করতেই হয় যে একাধিক ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস পরাজয় এবং একটি হাড্ডাহাড্ডি সেখানেও পরাজয়। ছাত্রদল পরাজয়ের বৃত্তে যেন আবদ্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও তরুণ যে রাজনীতি বা ছাত্র রাজনীতিতে ছাত্রদলকেও আমরা অনেকবার ঘুরে দাঁড়াতে দেখেছি, বা তরুণদের যে রাজনীতি, 71 বলেন, তারপরে 90-এর আন্দোলন বলেন, 24-এর গণ অভ্যুত্থান বলেন, আপনারা সহ প্রত্যেক স্টেক হোল্ডাররাই সেখানে স্ট্রংলি দাঁড়িয়েছিল। ছাত্রদল কি আবার রাজনীতিতে ঘুরে দাঁড়াবে কিনা, বা ছাত্রদল এখন কি ধরনের প্ল্যান করছে, আর কোন বিষয়গুলোকেই বা ছাত্রদল নিজের ভুল থেকে বাদ দিচ্ছে যাতে আগামীর রাজনীতি ছাত্রদল সোজা হয়ে দাঁড়াতে পারে বা বাংলাদেশের রাজনীতি থেকে ভূমিকা রাখতে পারে, যদি বলেন জুবায়ের। থ্যাংক ইউ সাকিব ভাই, আর দীপ্ত টিভিকেও অসংখ্য ধন্যবাদ। আর আমি এই প্রশ্নে যাওয়ার আগে আজকে আমার আরেকজন খুবই পরিচিত মুখ, আমাদের ছোট ভাই, ও একটা বিষয়ে বলেছে, ও আমাদের স্বতন্ত্র প্রার্থী। তো ও একটি বিষয় বলেছে, সেই বিষয়টা আমি একটু বলে তারপর শুরু করতে চাই। যেহেতু ভোটের লড়াই বা ভোট নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসছি, দ্যাটস মিন আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপিরও একজন অনুসারী হিসেবে আমি আজকে এখানে কথা বলছি। তো সেই ক্ষেত্রে মহিউদ্দিন রনি উনি বললেন যে উনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। আমরা এটা পত্রপত্রিকায়, মিডিয়ার মাধ্যমে এখন দেখছি যে ভোটের জন্য স্বতন্ত্র দাঁড়ানোর জন্য একটা নির্দিষ্ট পার্সেন্টেজের স্বাক্ষর প্রয়োজন হবে, এবং অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক বাধা বিপত্তি থাকে, এবং সেগুলো উনি বলছেন যে মান্দাত আমলের যে সময়গুলো ছিল সেই জায়গাগুলো এখনো রয়েছে। তো আমি মহিউদ্দিন রনি ভাইকে ওই ব্যাপারে একটু আশ্বস্ত এবং একটু আনন্দের সাথে জানাতে চাই, আমাদের বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একটি 31 দফা দেওয়া হয়েছে অনেক আগে, আপনি হয়তো জেনে থাকবেন, আর অনেক
দিন প্রায় আগে 2 বছর আগে। প্রায় 2 বছর আগে আমরা এই 31 দফা দিয়েছিলাম। এই 31 দফার 8 নাম্বার দফাতে একদম স্পষ্ট করে বলা আছে, বিএনপি যদি ক্ষমতায় আসেন বাংলাদেশের জনগণের ভোটে, সর্বপ্রথমে 8 নাম্বার মানে 31 দফার 8 নাম্বার একটি যে দফা, সেখানে নির্বাচন কমিশন, নির্বাচনের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, যেখানে আমাদের নাগরিকের অধিকার এবং হচ্ছে যারা ইলেকশন করবেন বা ইলেকশনজনিত নির্বাচনজনিত যে ধরনের বাধা বিপত্তি রয়েছে বা আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, এই ধরনের জায়গাগুলোতে বিএনপি সংস্কার করবেন, যেটা আরো 2 বছর আগে 31 দফাতে রাষ্ট্রনায়ক, আগামী রাষ্ট্রনায়ক আমরা যাকে বলি আমাদের বিশ্বাস থেকে, দেশনায়ক তারেক রহমানের সেই 31 দফাতে উল্লেখ রয়েছে। তো আমি এটা আপনাকে জানালাম। আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটে যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসেন এবং তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রী হন, অবশ্যই এই ইলেকশনের, এই নির্বাচনের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো সংস্কার হবে। আচ্ছা, এবার আমি ভাই আপনার প্রশ্নে ফিরে আসি। আপনি আমাকে যে জিনিসটা বললেন যে সেটা হচ্ছে আমরা ভূমিদশ পরাজয় হয়েছে, এইটাকে আসলে আমি ভূমিদশ পরাজয় বলবো না। এই জন্য বলবো না, আসলে পরাজয়টা কখনো আসলে অন্য কোনো কিছুতে গ্লোরিফাই করা যায় না। আমরা এটার জন্য আমরা কাজ করেছি, আমরা ইলেকশনে গিয়েছি এবং এখানে অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা ছিল। আপনি হয়তো মিডিয়া এবং সাংবাদিক যেহেতু এবং সংবাদ মাধ্যমে, পেপার পত্রিকায় অসংখ্য দেখে থাকবেন, ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি ডাকসু দিয়ে শুরু করতে চাই। দেখেন, এই ডাকসু নির্বাচনটার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই আশাহত হয়েছি। কেন? আপনাকে আমি একটা জিনিস বলি, ব্যালটের ব্যাপারে আপনার মনে থাকবে যে ব্যালট নিয়ে একটি কথা হয়েছিল যে এইখানকার ব্যালটগুলো আসলে অরক্ষিত ছিল। আমি এই জন্যই ভূমিদশ পরাজয়টাকে আমি ওইভাবে মেনে নিতে চাচ্ছি না, জাস্ট বিকজ অফ আমার যে ব্যালট ছিল, যেটার নিরাপত্তা দেওয়ার দরকার ছিল, কথা ছিল আমাদের ভিসি মহোদয়ের, প্রক্টর মহোদয়ের বা ইউনিভার্সিটি বডির, যেটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, খুবই একটি ভাইটাল একটি জিনিস এবং খুবই একদম নিরাপত্তার মাধ্যমে রাখা দরকার যে জিনিসটা, সেটা হচ্ছে ব্যালট পেপার। কিন্তু সেই ব্যালট পেপার ছাপানোতে কিন্তু আমরা স্বচ্ছতা দেখতে পাইনি। আমাদের কাছে প্রমাণ এসেছে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে এই ব্যালটের একটি বিশাল অংশ ছাপানো হয়েছে কোথায়? নীলক্ষেতে। এটা নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে মিডিয়াগুলোতে। এটা তাহলে একটি প্রশ্ন থেকে যায়, এই নির্বাচনটি আমি বলতে পারি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। কেন? কারণ হচ্ছে এইখানে সবচাইতে ভাইটাল যে জায়গাটা ব্যালট পেপার, সেটারই কি ছিল না, স্বচ্ছ নিরাপত্তার জায়গায় সেটি ছিল না। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আমি দ্বিতীয় পয়েন্ট যদি আপনাকে বলি, নির্বাচনের কিছু নিয়ম থাকে, কিছু ব্যাপার থাকে যে আপনি এইভাবে প্রচারণা করতে পারবেন এবং এইখানে এই সংখ্যক জিনিস উপঢৌকন হিসেবে আপনি দিতে পারবেন, আবার এই জিনিসগুলো আপনি দিতে পারবেন না। আমরা লক্ষ্য করেছি ডাকসুর বেলায় হলগুলোতে যেই প্যানেল বিজয়ী হয়েছেন, যেভাবে হয়েছেন, তাদের যারা ছিলেন তারা হলে হলে একদম অসংখ্য ভুরিভোজের আয়োজন করেছেন। আমি জানি না যে আসলে এই টাকাগুলো একজন শিক্ষার্থী কোথা থেকে ম্যানেজ করতে পারে। আমিও যে একজন শিক্ষার্থী, আমিও তো একজন ছাত্র, আমি কিভাবে চলি? আমি টিউশনির টাকায় চলি। আমার ছোট ভাই মহিউদ্দিন আছেন, আপনি কিভাবে চলেন? অবশ্যই টিউশনির টাকায় চলেন বা ছোটখাটো একটা ব্যবসা করেন। আমাদের শিক্ষার্থীর পক্ষে তো এক হলে আমরা যদি আমি 2000 স্টুডেন্টও ধরি, 2000 স্টুডেন্টকে কি 2 লাখ, 3 লাখ, 10 লাখ টাকা খরচ করার মতো অ্যাবিলিটি আমার আছে? নেই। এই টাকাগুলো কোথা থেকে আসছে? এই যে ওই নির্বাচনকে কেন্দ্র করে হলগুলোতে অসংখ্যভাবে এই ধরনের খাবার বিতরণ, টাকা বিতরণ, উপঢৌকন বিতরণ, এই বিতরণের যে একটি কি মহাসমারোহ চলেছে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন হয়ে এবং বাংলাদেশের প্রত্যেকটি আইন মেনে চলতে বাধ্য, ঠিক তেমনিভাবে আমি সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। ডাকসু সেই নিয়মে যে আইনগুলো বেঁধে দিয়েছিল, ছাত্র দলের প্রত্যেকটি সদস্য, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, প্রত্যেকটি সদস্য সেই আইন পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছে। যার প্রেক্ষিতে আমাদের ছেলেরা ডাকসুর কোনো হলে খাবারের আয়োজন করেনি। আমার কোনো ছেলেরা ডাকসুর প্রত্যেক রুমে গিয়ে পার হেড বেসিসে টাকা দিয়ে আসেনি। তাহলে আমি একটু শেষ করি ভাই। আপনি যে বিষয়টা মানে স্পষ্ট করতে চাচ্ছেন যে ওনরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজয়ী হয়েছে, এই প্রক্রিয়াটা আপনি প্রশ্নবিদ্ধ বলছেন। আমি আপনার কাছেই ফিরবো, এই আলোচনাতেই ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছেন রিন প্রেজেন্টস ভোটের লড়াই। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। আমরা আলোচনা করছি 2026-এর নির্বাচন নিয়ে। তিনজন তরুণ অতিথি রয়েছেন আজকে। জুবায়ের, আপনার আলোচনার পরপরই বিরতিতে যাচ্ছিলাম, আপনি ডাকসু নিয়ে কথা বলছিলেন। আমি ডাকসুতে আর ফিরতে চাই না, আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে ছাত্রদল এখন যে রাজনীতি করছে বা 26-এর নির্বাচনের জন্য তাদের প্রস্তুতিকে আমরা দেখেছি। অনেকগুলো কমিটি করা হয়েছে, কে কোন আসনে কাজ করবে, কোন প্রক্রিয়ায় আপনারা কাজ করবেন। আর সর্বশেষ আপনাদের নিয়ে তো সমালোচনা থাকেই, আলোচনাও থাকে, ভালো দিকও রয়েছে। আপনারা সাকসু বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের সামনে বসে পড়েছিলেন আর কি। এটা কতটা সাকসু নির্বাচন বন্ধ করার জন্য কি নির্বাচন কমিশনের সামনে বসতে হয়? ভাই, এখানে একটি বিষয় আমি আপনাকে আসলে ক্লিয়ার করতে চাই। আমরা সাকসু বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের সামনে বসিনি। আমরা আমাদের গণতান্ত্রিক যে অধিকার দাবি কিংবা হচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো অপোজ করার যে ক্ষমতা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে তার একটি প্রতিফলন ছিল সেখানে বসা। আমরা সাকসুকে বন্ধ করে দিব বা হইতে চাই না বা করতে দিব না, সেইটার জন্য আমরা সেখানে বসিনি। প্রথমত সেখানে বসার মূল উদ্দেশ্য ছিল একটি, সেটা হচ্ছে আপনারা কোস্টাল ব্যালট, যেটা আমরা বলতে থাকছি পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটের যে আমরা দুর্নীতি বা অনিয়ম বা সেখানে যে প্রশ্নবিদ্ধ ব্যাপারগুলো থাকছে আমরা পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, সেই ব্যাপারে আমরা জবাবদিহিতা চাওয়ার জন্য সেখানে বসেছিলাম। এবং তার পরবর্তী আমরা দ্বিচারিতার বিপক্ষে গিয়ে বসেছিলাম। কিভাবে দ্বিচারিতার বিপক্ষে বসেছিলাম আপনি জেনে থাকবেন। ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন অর্ডিন্যান্স জারি করেছিলেন যে হচ্ছে আগামীর জাতীয় ইলেকশনের পূর্বে আর কোনো নির্বাচন হবে না। আমরা কিন্তু আমাদের প্যানেল দিয়েছি, আপনি হয়তো জেনে থাকবেন, সাকসুতে কিন্তু আমাদের প্যানেল দেওয়া হয়েছে এবং ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি সহকারে দায়িত্বশীল যারা ছিলেন অসংখ্যবার সেখানে গিয়েছেন এবং সেখানে যাওয়ার পরবর্তীতে আমাদের প্যানেল রেডি করা হয়েছে। সকল কিছুকেই আমরা কি করেছি দেখেন, আপনি কি যদি বলেন যে বন্ধ করা, তাহলে তো আমরা ডাকসুকেই বন্ধ করতে চাইতাম। আমরা যদি বন্ধ করার কথা বলতাম আমরা তো জাহাঙ্গীরনগরের বন্ধ করতে চাইতাম। আমরা তো সেখানে দেখছি যে ঘন্টা বাজিয়ে অ্যালার্ম করা হচ্ছে যে কেউ সাংবাদিক আসছে, তার মানে এটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ একটি আচরণ। আমরা তো সেটা বন্ধ করতে চাইতে পারতাম, আমরা রাজশাহী বন্ধ করতে চাইতে পারতাম, আমরা চিটাগাং বন্ধ করতে চাইতাম। দেখেন, আপনাকে আমি একটু জিনিস ভালো করে বলি, আমাদের যারা আমরা রাজনীতি করি বা ছাত্র রাজনীতি করি, আমাদের সবারই ভিতরে একটা ন্যারেটিভ আছে যে রাজশাহীটা শিবির নিয়ন্ত্রিত একটি বিশ্ববিদ্যালয়, একটা সময় ন্যারেটিভ ছিল। চিটাগাংটা শিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়। আপনি কি কখনো শুনেছেন যে সাস্ট শিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়? আমার মনে পড়ে না যে আমরা সাস্টকে শিবির নিয়ন্ত্রিত কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে আমার মনে হয় না। আমার অসংখ্যবার সিলেটে যাওয়ার অভিজ্ঞতা আছে এবং আমি অসংখ্যবার সাস্টে আমার অনেক ভাইয়েরা আছেন, আমি অনেকবার গিয়েছি সেখানে। আমার সেখানে কখনো মনে হয় না, সাস্টকে আমার সবসময় একটি উদার গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় বলে আমার মনে হয়েছে। তো যেখানে আমরা একটা ন্যারেটিভ ছিল যে শিবির ওইখানে শক্তিশালী, শিবির ওইখানে শক্তিশালী, আমি কিন্তু সেটা বন্ধ করিনি, বন্ধ করার কথাও বলিনি। তাহলে আমি কিসের প্রেক্ষিতে, যেখানে কোনো ন্যারেটিভই নেই, যেখানে আমি মনে করতেছি আমার ছাত্র দলের প্যানেল সেখানে শক্তিশালী, যেখানে আমি মনে করতেছি যে শাস্ত্রের শিক্ষার্থীরা ছাত্র দলের প্যানেলকে বিজয়ী করবে, আমার তো প্রশ্নই আসে না সেখানে আমার সেই সাকসু বন্ধ করার জন্য। এটা হচ্ছে একটা কথা। তাহলে হচ্ছে আমরা সেখানে সাকসুকে বন্ধ করার জন্য বসিনি, আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার বিপক্ষে গিয়ে সেখানে বসেছিলাম। কারণ তিনি তাদের কথায় এক্সাক্ট একটি পয়েন্টে থাকতে পারছেন না। কেন পারছেন না সেটা তো একটি প্রশ্নযোগ্য বিষয়। কেন পারছেন না? অবশ্যই তাকে কেউ বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়েছে। আমরা সেই অপশক্তি বলেন বা যেই বলেন, যার মাধ্যমে এই চাপ প্রয়োগ করা হয়েছে, সেই চাপের এগেনস্টে আমি আমার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আমি সেখানে বসেছিলাম। কোনো ধরনের নির্বাচন বন্ধ করার জন্যও নয়, কোনো ধরনের চাপ প্রয়োগ করার জন্যও নয়। আমি আমার অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে সেটির যে প্রশ্ন করার অধিকার আমার রয়েছে যে আপনি কেন বন্ধ করবেন। আপনি তো বলেছিলেন যে ইলেকশনের আগে এটা হবে না, আপনি কেন তারপর আবার কার কথায় কার মদতে আপনি আবার এই প্রেশারাইজড হয়ে আপনি কাজটা করছেন। আমি সেই প্রশ্নের উত্তর জানার জন্য আমি সেখানে বসেছিলাম। আমি কখনোই বা আমরা কখনোই সেখানে কোনো সাকসু ইলেকশন বন্ধ করার জন্য, এটা একটি অপপ্রচার। আপনারা জেনে থাকবেন যে মিডিয়াতে আসলে বিএনপি ছাত্রদলকে কেন্দ্র করে, কারণ হচ্ছে ছাত্রদল এমন একটি ছাত্র সংগঠন যারা দীর্ঘ 17 বছর নির্যাতনের ইতিহাস তাদের রয়েছে, তাদের উপর দিয়ে জুলুমের ইতিহাস রয়েছে, জেল খাটার ইতিহাস রয়েছে, মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার অধিকার ইতিহাস রয়েছে। তাদেরকে যদি আপনি গলার চাপ দিয়ে চাপিয়ে রাখতে পারেন, তাদের কণ্ঠস্বরকে যদি আপনি বন্ধ করতে পারেন, তাহলে হয়তো অন্য কোনো অপশক্তি এই দেশে উত্থান হওয়ার সম্ভাবনা থাকে। আর সেই উত্থানকে তারা প্রস্ফুটিত করার জন্যই আজকে ছাত্র দলকে
টার্গেট করে ব্যাশিং করার চেষ্টা করতেছে, প্রোপাগান্ডা ছাড়ানোর চেষ্টা করতেছে। আমি আজকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি হয়তো কিছুটা ক্লিয়ার করতে পেরেছি যে আমরা কখনোই এই ধরনের এই যে যারা এই ধরনের প্রপোজাল চালাচ্ছেন যে আমরা শাকসু নির্বাচন বন্ধ করার জন্য কথা বলতেছি, এইটা তাদের একটি এজেন্ডা, এটা তাদের একটা মিথ্যা এজেন্ডা, এটি প্রোপাগান্ডার অংশ বলে আমি মনে করতেছি। আপনাদের ছাত্রদল থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে জাতীয় নির্বাচনে? হ্যাঁ, জাতীয় নির্বাচন দেখেন আমাদের একটা বড় জায়গা আসতেছে জাতীয় নির্বাচন। আমি এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলতে চাই যে সামনের নির্বাচনটা জাস্ট নট ফর ইলেকশন, এইটা একটি ভাইটাল রোল প্লে করবে বাংলাদেশের ভবিষ্যৎকে নির্ধারণ করে দেওয়ার জন্য। নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশ ঠিক কতটা স্বাধীনভাবে সার্বভৌমত্বভাবে পরিচালিত হতে পারবে, আগামীর বাংলাদেশে আমাদের মা বোনরা ঠিক কতটা স্বাধীনভাবে চলতে পারবে, আগামীর বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জতের কতটা নিরাপত্তা থাকবে, আগামীর বাংলাদেশে আমরা ঠিক কতটা স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারবো, সেটিও কিন্তু আগামী নির্বাচন নির্ধারণ করে দিবে। নির্ধারণ করে দিবে এই নির্বাচনটি যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছনের দিকে এগোতে থাকবে। বাংলাদেশ একটি পরিকল্পিত সুন্দর উন্নয়নশীল রাষ্ট্রে থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাবে নাকি ব্যাকফায়ার করবে, সেটাও এই ইলেকশন নির্ধারণ করে দিবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি বিশদ পরিকল্পনা রয়েছে। আমাদের লিডার ইতিমধ্যে আপনারা জানেন, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের অংশ হিসেবে আমরাও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং সামনের ইলেকশনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কমিটি গঠন করেছি যেন আমরা আমাদের সাধারণ মানুষের কাছে, যেমন যে আমাদের একজন নতুন ভোটার রয়েছেন একদম নিউ, আমি ওনাদের উদ্দেশ্যে বলবো আমরা ওনাদের কাছে যেতে চাচ্ছি, ওনাদের কাছে যাচ্ছি, গিয়ে আমাদের পরিকল্পনাগুলো সাজাচ্ছি, বলছি যে আমরা কি, যেমন আমি কিছুক্ষণ আগে আমাদের ভাই মহিউদ্দিন রনিকে ওনার একটা ব্যাপার আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। ঠিক এইরকম আমাদের 31 দফা সহকারে আরও 8টি দফা রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা অলরেডি কথা বলতেছি, প্রশিক্ষিত হচ্ছি এবং সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতেছি। আপনারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। জুবায়ের, আমি আপনার কাছে আবারও ফিরবো, একটু মহিউদ্দিন রনির কাছে যেতে চাই। মহিউদ্দিন রনি, জুবায়ের যেরকমটি বলছিলেন যে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্তে থাকতে পারছেন না, তারা কখনো কখনো সিদ্ধান্ত পরিবর্তন করছেন। যদি তাই হয় তাহলে আগামী নির্বাচন কি তরুণদের জন্য একটু কঠিন হয়ে যাবে কিনা? শুধু তরুণদের জন্য না, পুরো দেশ জাতি, শুধু আমরা না, অন্যান্য দেশগুলো হয়তো বাংলাদেশের এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, কারণ আমাদের বিনিয়োগ, অর্থনীতি সবকিছু মিলেই একটা হ্যাফাজার্ড পরিস্থিতি যেটা আমরা বলি। শেষ পর্যন্ত কি উত্তরণ হবে এই নির্বাচন কমিশনকে দিয়েই? ওকে, ফাইন, আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন। সো জুবায়ের ভাই, তার প্রতি সম্মান রেখে কথা বলছি। তো যেহেতু আমরা সবাই এবার তরুণদের প্রতিনিধিত্ব করছি, সেই জায়গা থেকে কথাগুলো বলা। প্লিজ ভাই, জুবায়ের ভাই, আগে রিকোয়েস্ট করছি, মনে কষ্ট নেবেন না, আমি কথাগুলো জাস্ট ফ্যাক্ট অ্যানালাইসিস করে বলছি। এটা প্রথম ধরেন, আমি যদি আসি ডাকসুর কথায়, যদি প্রথমে ভাই বলছে ডাকসু দিয়ে শুরু করি, যে ধরেন ভাই বলছেন যে ছাত্রদল সব রকম আচরণবিধি মেনে তারপর হচ্ছে ডাকসুতে নির্বাচন করেছে, কিন্তু ধরেন আমি কিন্তু ওইখানেই প্রার্থী ছিলাম। হ্যাঁ, সো আপনাদের মনে আছে কিনা একটা বিষয় খুব আলোচিত হয়েছিল যে রোকেয়া হলের ছাত্র, হ্যাঁ, যে আপনার ছাত্র দলের প্রচারণা করছিল, আপনি ধরেছেন? হ্যাঁ, আমি ধরেছিলাম। এবং নির্বাচনের টোটালি আচরণবিধি লঙ্ঘন, তারপর হচ্ছে চাংখারপুলে নিয়ে খাওয়ানো স্টুডেন্টদেরকে, তারপর হচ্ছে নাজিরা বাজার বুক করে রাখা, খাওয়ানো, এই যে টাকার একটা বিনিয়োগ যেটা তারা করতে পারতো, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আমরা এগুলো স্বপ্নও দেখতে পারতাম না। সো ইটস ওকে, আমরা যতটুকু পেয়েছি আমরা স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ, আমরা মেনে নিচ্ছি। কিন্তু আমাদের যেই সমস্যাটা হচ্ছে, আমাদের দলগুলো ফেল করতেছে কেন? আমার এখন কোশ্চেনটা এই জায়গাটা তৈরি হচ্ছে। কেন বলছি? যে মেনে নেওয়া, সরি বলা বা শুধরে নেওয়া, এই যে মানসিকতা বা এই যে একটা ফরম্যাট, এই ফরম্যাটের ঘাটতি এখন হচ্ছে আমাদের যে দলগুলো আছে, ছাত্র সংগঠন বলেন বা রাজনৈতিক দল বলেন, এগুলোর মধ্যে আছে যে কেউ সরি বলতে চায় না, কেউ নিজেকে শুধরাতে চায় না। আবার ধরেন এখানে ফাইন ভাই, আরেকটা প্রশ্ন করছে যে আমি এটা যুক্ত করে দিই, একটু অ্যাড করি। হ্যাঁ, সরির ব্যাপারটা, প্রথম ব্যাপারটা, হ্যাঁ, একটু কিছু মনে করবে না। আমি অবভিয়াসলি সরি বলার জন্য রাজি, আমার নেতৃবৃন্দ সবসময় সরি বলার জন্য রাজি, আমার দল সরি বলার জন্য রাজি। কিন্তু আমি ঠিক কখন সরিটা বলবো? যখন আমি ভুল করব, আমি যখন অন্যায় করব, আমি সেটা করিনি। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। 24 এর পরে তো রাজনীতিতে আসলে সেই জায়গায় যাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই আমরা সেই জায়গায় যাচ্ছি। আরেকটি বিষয়, মহিউদ্দিন রনির সাথে একটি আমি ভিডিওটা আপনার দেখেছি, সেটা হচ্ছে একজন বলেছিল সে কি বলে এটাকে, ওই যে রোকেয়া হলের ছাত্র, এটা আমি ভিডিওটা আপনার দেখেছি। দেখেন, আমরা যখন রাজনীতি করতেছি, আমি যখন ভোট প্রচারণা চালাচ্ছি,
আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ডাকসু আমি 2019 হলের এজে সিলেকশন করেছি। আপনি এখন তো ব্যক্তিগতভাবে বলতে পারছেন না, কারণ আপনি দলের প্রতিনিধিত্ব করতে আসছেন। একটু জি। আমি যেটা হচ্ছে, আমি যখন কাজ করলাম আমার হাতে ব্যালট পেপার ছিল, অনেকগুলা ব্যালট পেপার ছিল। আমি দেখা যাচ্ছে যে এতগুলা ব্যালট পেপার আমি ব্যক্তি জুবাইয়ের অনেক সময় একসাথে করে নিয়ে হাঁটা আমার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। আমি যেহেতু সেখানকার, আমি এবারে ইলেকশনটা আমি করিনি, আমি আমার প্রার্থীদের প্রচারণায় আমি অংশগ্রহণ করেছিলাম। আমরা হলের ছোট ভাইদের নিতে পারছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি বলি আপনাকে, ছোট ভাইদেরকে। যখন আমি এই ব্যালট পেপারগুলো নিয়ে আমি কাজ করেছি, হয়তো কিছু ক্ষেত্রে আমার ব্যালট পেপারগুলো আমার সাথে হয়তো কেউ একজন এসেছে, তার হাতে হয়তো ছিল। তারা তো paid আমি ভাবে কাজ শেষ করেছে। করি, এটা একজনের ক্ষেত্রে না, না, কয়েকজনকে। আমি যেটা দেখেছি পেইড, নির্বাচনী এটা প্রচারণা প্রশ্নই leaflet, আসে না। তাই তো? আমি হ্যাঁ, একটা আমরা জিনিস, ballot paper বলছি, আমি এটা হ্যাঁ ভাই, নির্বাচনী একটা প্রচারণা জিনিস আমি বলি, leaflet। এই জায়গাটাতে আমি একদমই অপোজ করব, কারণ আমি একদম মাঠে ছিলাম, আমি একদম কাজ করেছি। কাউকে 2 টাকা দিয়ে ব্যালট পেপার বিলি করতে হবে এই কাজ অন্তত ছাত্র দল করে। এটা তাহলে রনি শেষ করুক, তারপরে আমি আবার জি। জুবাইর আহমেদ আমি আপনার অপোজ কাছে করবো না, ফিরবো। আমি তাকে যুক্ত করে দিই, আমার কাছে ভিডিও প্রমাণ হ্যাঁ, সহকারে হ্যাঁ, আছে। এটা আমি তো বললাম সেটা হয়তো কোনোভাবে সেই অপোজ পেপারটা করবো তার না, কাছে গিয়েছে আমি হেল্প এবং করবো সে সেটা, আপনাকে, হ্যাঁ, যুক্ত করে দেব, প্রমাণ দিব, আর যাতে আমরা সবচেয়ে আশা রাখবো যে আপনারা হ্যাঁ, এই ব্যাপারে আমি একটু বলি, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা তখন দেখেছি যে শিবিরের অনেক প্রচুর লোক বাইরে এসে জমায়েত হয়েছিল এবং ভেতরে কাজ করেছিল। আবেগ তো আসলে ধরে রাখা যায় না, তাই না? আবেগ এমন একটি ছাত্র জিনিস, দলের ভাইদেরও হয়েছিল, হ্যাঁ BNP সেটা ভাইরা। আমি বলি, আবেগ ধরে রাখা যায় না। কিন্তু যখন দেখা গেছে হয়তো সে হয়তো ঢাকা কলেজে পড়ে বা তিতুমির কলেজে পড়ে হয়তো এই রাস্তা দিয়ে হেঁটে আসছিল, সে হয়তো আমার তার নিজস্ব যে দলটাকে সে ভালোবাসে, তার হয়তো একটা লিফলেট সে পেয়েছে, সে হয়তো কাউকে লিফলেটটা দিয়েছে এবং আপনি যখন তার কাছে কথা বলতে গেছেন সে হয়তো বিভ্রান্ত হয়ে গেছে, ভয় পেয়ে গিয়েছে, ভয়ে সে তখন উলটপালট। আমি যেমন ঢাকা বিষয়ের শিক্ষার্থী, আমার যেমন রাজনৈতিক এডুকেশন রয়েছে, আমি নিশ্চয়ই কোথাও গেলে ভয় পাবো না, আমি আমার কথাটাই আমি বলে আসবো। সে হয়তো সেই ধরনের কোনো এডুকেটেড পলিটিশিয়ান নয় বা সেই পলিসির ভিতরে আসেনি, সে আপনাকে দেখেই ঘাবড়িয়ে গেছে, আরে বাবারে বাবা, সে তো অনেক বড় মানুষ, সে ঘাবড়িয়ে গিয়ে সে তখন আবল তাবল বলা শুরু করে। এইটার মাধ্যমে আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ থাকে না। আমরা ওইটাই যাই, এটা প্রশ্নবিদ্ধ না, না টোটালি হচ্ছে। এই কথাগুলো কেন বলছি, এই যে ধরেন আমি আপনাকে যতই বোঝাচ্ছি, আপনি হচ্ছে, আমি কিন্তু একবারও আপনাকে অপোজ করে কোনো কথা বলি না, না। আমি আপনাকে জাস্ট ফ্যাক্টগুলো বলছি। অবশ্যই। এগুলো আমি কেন বলছি, যে আমরা চাই ছাত্রদল সামনে এগিয়ে আসুক, ইনশাআল্লাহ। আমরা চাই ছাত্রদল হাল ধরুক, তারা শক্তিশালী হোক, তারা হচ্ছে বাংলাদেশ সামনে যারা স্বৈরাচারী আমাদের ঘরের মধ্যে যে শত্রুগুলো আছে তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারবে না, ছাত্রদলটা সামাল দিতে পারবে। আপনাদের ছাত্রদলের সহযোগিতা মধ্যে এত সহজ, মানে আমাদের মানে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যারা সহযোদ্ধা ছিল ছাত্রদল ছিল, শিবির ছিল, আমরা অস্বীকার করতে পারবো না, আমরা করবো না। সো আমরা চাই তারা সামনে আসুক। কিন্তু এই যে ডিনায়াল থিওরি, হ্যাঁ, যে আমি ডিনাই করছি না, তুমি যেটা বলছো এটা ভুল, আমি যেটা বলছি এটাই সঠিক, ভুল বলছি না। এই কাজগুলো হচ্ছে মানে শেখ হাসিনা দেখেন পতনের হচ্ছে আগ মুহূর্তগুলো সে বারবার যেভাবে ডিনাই করতেছিল সবকিছু, আমরা যেটা সত্য দেখাচ্ছি তার সঙ্গে সত্য লাগতেছেই না, ডিনাই করতেছে, যার কারণে জনরোষের মধ্যে সে কিন্তু পড়ে গেছিল। তো এই ব্যাপারগুলোতে কি হয়, মানুষ হচ্ছে আপনাকে জাজ করা শুরু করে যে এই দলের লোক এখনই আমাকে ডিনাই করতেছে, সে আমার প্রবলেমটা অ্যাড্রেস করতেছে না, আমার দুঃখটা অ্যাড্রেস করছে না, সে সরি ফিল করতেছে না, সে নিজেকে শুধরাচ্ছে না। পরবর্তীতে ভবিষ্যতে সে যদি ক্ষমতায় যায়, সে কি আমার প্রবলেমগুলো অ্যাড্রেস করবে, সে কি আমার সমস্যাগুলো সমাধান করবে? এই কোশ্চেনগুলো আমাদের মধ্যে তৈরি হয়। ধরেন আমি তো কোনো দলের না, আমি একদম ভেরি সিম্পল গাই। আমি এতদিন যাবৎ বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছি, তাদের বিভিন্ন মানুষের সাথে মিশেছি, ইভেন ছাত্র দলের যারা আমাদের বন্ধুরা ছিল দুঃসময়ের সময় হয়তোবা তাদের স্লোগানে তাদের মিছিলের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি, ঠিক আছে, ভিড়ের মধ্যে আমরাই তাদের জনশক্তি হয়েছি। সো এই ব্যাপারগুলো আপনাদেরকে ইনশিওর করতে চাই যে আবার ইলেকশন কমিশনের ক্ষেত্রে যেটা বলছি, ধরেন আপনারা বলছেন আপনারা জবাবদিহিতা নিশ্চিত করতে চান, আপনারা ইসির সামনে গিয়ে বসছেন, কিন্তু না আপনাদের মেসেজগুলো আমাদের কাছে ক্লিয়ার না। আপনারা এইটা কিন্তু একটা ল্যাকিংস, যে আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, কষ্ট করছেন, শ্রম দিচ্ছেন, কিন্তু জনগণ যারা, সাধারণ মানুষ যারা, তারা বুঝতে পারছেন না আপনারা কি চাচ্ছেন, বরং উল্টাটা আমরা বুঝতে পারতেছি। আমাদের মনে হচ্ছে যে আপনারা পোস্টাল ব্যালট এই সিস্টেমটাকে বাতিল করতে চাচ্ছেন। কারণ ইশরাক ভাইকে মানে স্বঘোষিত নগরপিতা ইশরাক ভাই, তাকে আমি এর আগে একটা পোস্ট দিতে দেখেছিলাম, আমাদের মধ্যে ওইখান থেকে বিভ্রান্তি শুরু হয়েছে যে এই লোকটার ইন্টেনশনটা কি, ছাত্রদল কি সেখান থেকে হচ্ছে ইন্সপায়ার হয়ে কিছু করছে কিনা বা গভীর কোনো ষড়যন্ত্রের মধ্যে আছে কিনা। মানে আমরাও কিন্তু নানাভাবে মানে স্ক্যার্ড, এমন একটা অবস্থা যে আমরা আসলে ভরসা করতে পারছি না এখন হচ্ছেটা কি। তার সাথে আবার একটা ব্যাপার আছে, ছাত্রদলের যেই ব্যাপারে ভূমিকা রাখার কথা, বা আমরা আপনাদের কাছে কোনগুলো, আমাদের মতো স্টুডেন্ট, আমাদের তো এখন হচ্ছে রাজনীতিতে আসার কথাই না। আমি তো চিন্তা করছিলাম যে ভাই রাজনীতির কাছে আসবো না, আমি চিন্তা করছি যে ভাই পড়াশোনা শেষ, গবেষণা করবো, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবো, গিয়ে পড়াশোনা করাবো পোলাপানরে। আমার কেন হঠাৎ করে রাজনীতিতে আসতে হয়েছে? চিন্তা করেন, আমি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি কবে? সিদ্ধান্ত নিয়েছি যেদিন শহীদ ওসমান হাদির মারা গেছে, তার বিচার নিশ্চিত করার জন্য কোনো দলের
ওই রকম কোনো রোল প্লে করতে দেখতেছি না, ছাত্রদলের ভাইকে রাস্তায় দেখতেছি না যে তারা বিচার চাইবে। আমি একটু আমি এটা সুযোগ দেবো, জুবায়ের, আমি আপনাকে সুযোগ দেবো। অবশ্যই যে তারা বিচারটা চাইবে এরকম ভূমিকা, তাদের স্ট্রং ভূমিকাটা দেখছি না, তখন বাধ্য হয়ে মনে হইলো যে জীবনে যা কিছু আছে শেষ পর্যন্ত দেখে ছাড়বো, যদি সংসদে যাওয়া লাগে সংসদে যাওয়া হইলেও এই বিচার আমি নিশ্চিত করব। আমাদের মতো মানুষের তো রাজনীতিতে আসার কথা ছিল না, কিন্তু আজকে ছাত্রদল যদি স্ট্রংলি এই জায়গায় ভূমিকাটা প্লে করতো, আমাদের তো এখানে আসার দরকারই ছিল না। কিন্তু আমাদের এখন কেন আসা লাগতেছে, যে এখানে একটা ভ্যাকুয়াম আছে এই জন্য। আর সাথে এই যে দেখেন ইসিকে আসলে কারা চাপ দিচ্ছে, ঋণ খেলাপিরা কিভাবে পার পেয়ে যাচ্ছে, কিভাবে আপনার হচ্ছে 1500-1600 কোটি, 1500-1600 টাকা না, 1500-1600 কোটি টাকা ঋণ খেলাপি ব্যাংক কারাপ্টেড পিপলস, তারা হচ্ছে পার পেয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে তো আমি একটা ছাত্র দলের কোনো ভাইকে স্টেটমেন্ট দিতে দেখি নাই, এখন পর্যন্ত দেখি নাই, কোনোভাবে ইসির সামনে বসতেই দেখি নাই, বলতে শুনি নাই যে কেন এই ঋণ খেলাপি তারা হচ্ছে এখানে কিভাবে মননটা পাইলো। আপনারা কথা বলেন, আমরা ভরসা কখন করব, ছাত্রদলের উপর কখন ভরসা করব? আমরা যখন বুঝতে পারবো আমার ভাই সে ছাত্রদল করে, সে আমার কথা বলতেছে, আমার মনের কথা বলতেছে, আমার কষ্টটা বুঝতেছে, আমার সমস্যাগুলো সে তুলে ধরতেছে, আমার ভোকাল হচ্ছে, আমার ভয়েস হচ্ছে, আমার রাইট নিয়ে সে ফাইট করছে। সে বলতেছে ঋণ খেলাপি তুই এখানে আসতেই পারবি না, সে বলতেছে তুই যদি আসোস আমরা রাস্তায় শুয়ে পড়বো, তুই যদি আসোস আমরা রক্ত দিয়ে দিব, কিন্তু তোকে আমরা সংসদে যাইতে দিব না। এই কথাগুলো আমাদের মতো মানুষ না বলে যদি ছাত্রদলের কোনো ভাই বলতো, বিশ্বাস করেন এই নির্বাচনে আমি ছাত্রদলের মানে 100% আমি সাপোর্ট করতাম এবং পুরোপুরি তাদের জন্য আমি ক্যাম্পেইন করতাম। কিন্তু এই যে অভাবটা আমাদের মনে যেটা চলে, আমরা এটা বলতে পারছি না বিধায় আমাদেরকে এখন রাজপথে আসা লাগতেছে। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, তরুণদের জন্য আসলে এইগুলো এখন নতুন নতুন চ্যালেঞ্জের জায়গা। এবং আমরা মনে করতেছি যে আমাদের যে দলগুলো বাংলাদেশের, এই দলগুলো তো হচ্ছে ধরেন বিদেশি থিওরি অনুযায়ী হচ্ছে ফরমেশন হয়েছে বাংলাদেশে। সো এইগুলো আস্তে আস্তে মানে এক্সপায়ার্ড হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস তো এক্সপায়ার্ড ডেট থাকে, হ্যাঁ, রুটি করার এক্সপায়ার্ড ডেট থাকে না। সো আমাদের বাংলাদেশের দলগুলোর এক্সপায়ার্ড ডেট চলে আসছে। সো আমরা বলবো যে তারাও যদি তাদের ফরমেশনের জায়গা থেকে একটু নতুনত্ব নিয়ে আসে, আমাদের মনের কথা যদি তারা বলার চেষ্টা করে, হয়তোবা তাহলে তারা সার্ভাইভ করে যাবে। নয়তো নোকিয়া ফোনের মতো তারা হচ্ছে পুরাতন হয়ে যাবে, ফুজি ফিল্মের মতো তারা পুরাতন হয়ে যাবে। আর সাথে করে আমরা এটাও বলতে চাই, যদি নতুন কোনো দল আবার ফ্যাসিস্ট হয়ে ওঠে, আমরা কিন্তু আপনাদেরকে দেখায় দিছি, শিখাই দিছি, বুঝাই দিছি কিভাবে ফ্যাসিস্টের হাতে চরম ক্ষমতা থাকা সত্ত্বেও সেই ক্ষমতাকে টেনে আমরা জনতার হাতের মধ্যে এনে দিতে পারি, সেটা কিন্তু আমরা দেখাইছি, মানুষকে শিখাইছি। সো আবার যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, আমরা তাদের ঘাড় ধরে টেনে এনে তাদের ক্ষমতাগুলো জনগণের কাছে ভাগ করে দিব। এইটুকু ক্যাপাবিলিটি আমাদের আছে, আমরা বিশ্বাস রাখি, আমরা লড়াইটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। মহিউদ্দিন রনিব, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। ফারদিন ফায়াজ, আপনার কাছে ফিরতে চাই, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে সময় মেনে। দর্শক, আপনারা দেখছেন ঋণ প্রেজেন্টস ভোটের লড়াই, আলোচনা জমে উঠেছে। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নতুন ঋণ, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আপনারা দেখছেন ঋণ প্রেজেন্টস ভোটের লড়াই। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। ফারদিন ফায়াজ, প্রথম ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, আপনার কাছে একটু ফিরতে চাই। আপনার দুই পাশ থেকেই আলোচনা শুনছিলেন আপনি মনোযোগ দিয়ে, কিন্তু দলগুলো, তরুণদের জন্য দলগুলোর যে ইশতেহার থাকে, যেমন ছাত্র দলের নেতা তিনি বলছিলেন তাদের 31 দফার কথা এবং নির্বাচন কেন্দ্রিক তাদের আরও পরিকল্পনার কথা, তার এজেন্সে মহিউদ্দিন রনিও তার মতো করে বলছিলেন। আপনারা তরুণ ভোটার হিসেবে আপনার কি ধরনের চাওয়া, মানে কোন ধরনের ইশতেহার হলে এই তরুণরা তাদেরকে ভোট দেবে? জি, একজন সচেতন নাগরিক হিসেবে আমি যখন বিবেচনা করব আমি কোন দলকে ভোট দিব বা কোন প্রার্থীকে ভোট দিব, আমি অবশ্যই তখন দেখব যে তাদের পলিসি বা তাদের ইশতেহারে কি বলা আছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে বিএনপি ছাড়া অন্য কোনো মেজর পলিটিক্যাল পার্টির কিন্তু সেই ইশতেহার আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। আমি তাও শুনেছি আজকে জামাতে ইসলামী মনে হয় আজকেই তাদের ইশতেহার প্রেজেন্ট করেছে আনুষ্ঠানিকভাবে রাজধানীর একটি হোটেলে, একটা পলিসি সামিট, একটা পলিসি সামিট। জি জি জি। তো সেই জায়গা থেকে আমি একটি উদাহরণ দিতে চাই যে বিএনপি কিন্তু সেই 31 দফার কথা যে আমার ভাই বলেছেন, সেই 31 দফা কিন্তু 2023 সাল থেকেই শুনে এসেছি, সেটা মানে নতুন কিছু নয়। আর 8 দফা অ্যাড হয়েছে, 8 দফাও জি, ওটাও বলছি আমি। বিএনপি একটি দল হিসাবে কিন্তু তাদের ইশতেহারে কি কি থাকতে পারে সেটির একটা ধারণা আমাদের তরুণদের আছে। এছাড়াও তাদের এই যে 8 দফার প্রায়োরিটি, ওটাতেও তারা ফোকাস করেছে। এবং আমরা জানি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বা তারা এগ্রিকালচার এবং হেলথ সেক্টর নিয়ে অনেক বেশ কিছু কথা বলেছে। কিন্তু আমি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান
একটি কোট, আমি তাকে একটু কোট করব, বিএনপির অন্যতম লক্ষ্য হলো আমরা কোনো মেগা প্রকল্পে যাব না, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, সেটা ভালো কথা, কিন্তু মেগা প্রকল্পে আপনি পাশাপাশি দুর্নীতি যে মানে যাতে না থাকে এটা, এই চ্যালেঞ্জটা নেন, এই চ্যালেঞ্জটা কেন নেবেন না? আর একটা দেশে মেগা প্রকল্প থাকবে না সেটা কি বাস্তব ভিত্তিক একটি কোনো পরিকল্পনা হতে পারে? কারণ আমি একটি জিনিস খেয়াল করেন, ডক্টর ইউনূস সরকার কোনো মেগা প্রকল্প বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু এটা শুনিনি। আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে মেট্রো রেল প্রকল্প, বেশিরভাগ রুট বাকি আছে, অবশ্যই এগুলো এগিয়ে নিতে হবে। তারপর ঢাকা এয়ারপোর্টের 3য় টার্মিনালের কার্যক্রম শুরু করতে হবে, এটাও নির্বাচিত সরকারেরই কিন্তু করতে হবে। শেখ হাসিনার আমলে নির্মিত বলেই কি ডক্টর ইউনূস এখন সেই প্রজেক্টগুলো ফেলে রেখেছেন? সেটা কিন্তু না। আমল জারি হোক, এগুলা জনগণের টাকায় খরচ করে তোলা দেশের সম্পদ। সুতরাং এই বিষয়ে এখানে দুর্নীতি আছে বলে এই প্রকল্পতে হাত দিব না, এই কথাগুলো আসলে গ্রহণযোগ্য নয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মেগা প্রকল্পগুলো আছে বা তারেক রহমান সাহেবের যে বিষয়টা আপনি কোট করেছেন যে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে প্রকল্প চলমান থাকবে কিন্তু দুর্নীতিকে টেনে ধরতে হবে। জি অবশ্যই, জি অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটি জিনিস বলতে চাচ্ছি যে জামাত তাদের এই নতুন পলিসির আন্ডারে কিছু কথা বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনে কিন্তু তারা কোনো নারী প্রার্থীর মনোনয়ন দেয়নি। তো একজন তরুণ হিসাবে যখন আমি দেখছি যে তাদের কথার সাথে কিন্তু কাজের কোনো মিল নেই, সুতরাং আমি একজন মানে তরুণ হিসাবে আমি যখন এটা দেখতে পাই তখন আমি কেমনে তাদেরকে ভোট দিই, এই প্রশ্নগুলো আমার মাথায় অবশ্যই আছে। আর আমি একটু আমার রনি ভাইয়ের কথা একটি তুলে ধরতে চাচ্ছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে কেউ সরি বলতে চায় না, এই জিনিসটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে, যে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করতে হবে, যে সরির কালচার। কোনো রাজনীতিবিদ একটা মানে কথা বললো, সেই কথা পরে সমালোচনা হইলো, কিন্তু পরে সে সরি বললো না, বা মানে একটা ডিসিশন দিল বা কোনো একটা কাজে দেখা যায় মানে অনেক সমালোচনা বা অ্যাকচুয়ালি রং সেই কাজটাতে, পরে আর কোনো অ্যাকাউন্টেবিলিটি। আমরা বিদেশে কিন্তু দেখি যে ওরকম চাপে একটা রাজনীতিবিদ তার পজিশন থেকে রিজাইন করে। আপনি বাংলাদেশের ইতিহাসে কয়জন নাম দিতে পারবেন যারা এই রিজাইন করেছে তাদের ফল্টের জন্য বা তাদের রং ডুইং এর জন্য? এই পরিস্থিতি বাংলাদেশে অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে হবে আমাদের ভবিষ্যতে, সেই একটি রাষ্ট্র তোলার জন্য, যেটি আমরা জুলাইতে সেটা আমরা পরিকল্পনা করেছিলাম, সেই বাংলাদেশ দেখার জন্য আমার এই বিষয়গুলি অবশ্যই তুলে ধরতে হবে। অবশ্যই ফায়াজ, আপনার বক্তব্য পরিষ্কার যে 24-এর পর বাংলাদেশের যে রাজনীতি সেখানে সরি বলার প্রচলন থাকতে হবে, বা আমাদের যারা প্রাজ্ঞ রাজনীতিজন তারা অনেক সময় তরুণ রাজনীতিবিদদেরকে সহ্য করতে পারেন না, এরকম বিষয় আমরা দেখেছি। একটু যেতে চাই মোহাম্মদ জুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। জুবায়ের, আপনি মহিউদ্দিন রনির অনেকগুলো বিষয়কে অপোজ করতে চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন, সেগুলো আপনি ছোট করে বলবেন, কিন্তু আমরা যেহেতু আলোচনার একদম শেষ ধাপে আছি, তরুণ ভোটারদের পার্সেন্টেজ এবার অনেক মানে অনেক, এবার তারাই হয়তো মানে কারা বাংলাদেশ আগামীতে চালাবে এই ভোটারদের ভোটেই হয়তো নির্ধারিত হবে। এবং আপনি জানেন যে একটা কেন্দ্রে যে ধরনের ভোট কাস্টিং হয় তার অর্ধেকের বেশি হচ্ছে এবার তরুণ, 34% মতো। কি করবে এই তরুণরা আগামীর নির্বাচনে? থ্যাংক ইউ। আমি আপনার এই প্রশ্নে আসছি, আর তার আগে হচ্ছে আমি একটু রনির ব্যাপারে একটু ক্লিয়ার করতে চাই। সরি, রনি যে ব্যাপারটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের একজন লিডারের কথা উনি বলেছেন, এবং উনি বলছেন যে আসলে উনি ক্লিয়ার না, কনফিউজড। আপনি হয়তো যে আসলে বিএনপি পোস্টাল ব্যালটের ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত কি বা ছাত্রদলের সিদ্ধান্ত কি, এই ব্যাপারে আপনি একটু কনফিউজড। আমি আসলে আপনাকে এই ব্যাপারটা একটু এইভাবে ক্লিয়ার করতে চাই। ধরেন আমাদের বিএনপির যে কোনো কিছু করার জন্য একটি নীতি নির্ধারক ফোরাম আছেন, এবং সেখানে দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন। তারা যে কোনো ব্যাপারে, যেমন মাঝখানে অনেকেই অপচেষ্টা চালানোর চেষ্টা করেছিল এবং অনেক প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছিল যে বিএনপি হ্যাঁ ভোটের বিপক্ষে, কিন্তু আমাদের নেতৃস্থানীয় যারা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, তারা কিন্তু একদম স্পষ্ট করে বলেছেন আমরা হা ভোটের পক্ষে।
একদম ক্লিয়ার কাট কথা। এখানে এখন কে কি বললো সেটা দেখার কোনো অভিপ্রায় আর থাকার কোনো সুযোগ নেই। কারণ প্রশ্ন ভাই, হ্যাঁ অবশ্যই please। বিএনপি হাবোটের পক্ষ থেকে, জামাত হাবোটের পক্ষ থেকে, এনসিপি হাবোটের পক্ষ থেকে, সবাই হাবোটের পক্ষ থেকে, তাহলে না ভোট হাবোটের এই খেলাটা আসছে এই যে এখানে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এটাই তো হচ্ছে মানুষের প্রত্যাশা। আমি বিএনপি বলতেছি হ্যাঁ, জামাত বলতেছে হ্যাঁ, এনসিপি বলতেছে হ্যাঁ, কিন্তু আপনি তো স্বতন্ত্র প্রার্থী, আপনি তো না বলতে পারেন। Fine. তো একজন সাধারণ মানুষ সে তো না বলতে পারে। আমি একজন বিএনপির কর্মী বা আমি বিএনপি, আপনি জামাত, আপনি সেটা, আপনি এনসিপি, আপনারা সবাই মিলে যদি বলেন আমরা সবাই হ্যাঁ, আর সেটাকেই কেন মেনে নিতে হবে? Exactly, right. জনগণ তো করতে পারে, This is সেটাকে না করতে actually পারে। ওকে, এইটা হচ্ছে একটা বিষয়। তাহলে আমার দল যখন দলের নীতি নির্ধারিত ফোরাম থেকে যারা অথরাইজ যারা রয়েছেন ডিক্লেয়ার করার জন্য, তারা যখন আপনাকে বলবে, ক্লিয়ার করে দিবে, সেটাই হচ্ছে বিএনপির কথা, সেটাই হচ্ছে ছাত্র দলের কথা। কিন্তু আমরা তো প্রচারণার ক্ষেত্রে, ছাত্র দলের প্রচারণার ক্ষেত্রে নায়ের পক্ষে সেটা আমি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন প্রতিনিধি এখানে, বা আমি নিজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র না ভোটে পক্ষে প্রচারণা চালায়নি, চালাবে না, চালাচ্ছে না। এবং সেটা কে চালাচ্ছে, সেটা নামে বেনামে কে চালাচ্ছে, সেই দায়ভার তার, সেই দায়ভার ছাত্রদল নিবে না। সেই যদি আপনাকে এখন লিস্ট ধরে একদম দেখাই যে এরকম এরা আর না ভোট, মানে হ্যাঁ, আমি আপনাকে বলি, শুনেন, আপনি একটা জিনিস আমাকে লোগো ক্লিয়ার ব্যবহার করতে দেন, আমি আপনাদের কথাগুলোতেই আপনাদেরকে আমি উত্তর দিতে চাই। আপনি যেহেতু একজন স্বতন্ত্র প্রার্থী এবং যারা মানে নতুন যারা রাজনীতিতে এসেছেন, মানে আমি তো আসলে জাতীয় রাজনীতিতে আসিনি, আমি এখনো ছাত্র রাজনীতিরই অংশ। আপনারা যারা তরুণ প্রজন্ম, যারা অলরেডি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছেন, আপনাদের কথা কিন্তু একটি খুব ভাইটাল কথা থাকে, সেটা হচ্ছে যে আমরা কেন সবাই অমুক যা বলছে তাই মেনে নিব, থাকে কিন্তু, তাই না? যে আমি জুবাইর ভাই বলছি, দ্যাটস ওয়াই জুবাইর ভাইয়ের অনুসারী যারা আছে সবাই সেটাকে চোখ বন্ধ করে মেনে নিবে, তাই তো? এটার বিরুদ্ধেই তো আপনারা কথা বলতে চাচ্ছেন। আমি শেষ করি, আমি এটার বিরুদ্ধে কথা, আমি একটু শেষ করি, আপনি আনসারটা পেয়ে যাবেন। এখন ছাত্রদলের একজন কিংবা ছাত্রদল সমর্থিত একজনের তো তার না ভোট পছন্দ হইতে পারে, সে তো এই দেশের নাগরিক, সে তো অবশ্যই আমি ছাত্রদল থেকে যেটা বলতে যাচ্ছি সেটাকেই সে একদম অহিবাণী হিসেবে মেনে নাও নিতে পারে, সেটা তো তার রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার, সে নার পক্ষে কথা বলার। এখানে তো আমি আপনাকে বারবার বলতেছি, একটি দলের স্ট্যান্ড হচ্ছে সেই দলের প্রধান যে কথাটা বলতেছে, সেই দলের নীতি নির্ধারক যে কথাটা বলতেছে, সেই নীতি নির্ধারক ফোরামে যাদের অথরিটি রয়েছে দলকে রিপ্রেজেন্ট করার, সেই দলের রিপ্রেজেন্টেটিভ যখন যে কথাটি বলবে সেটা হচ্ছে অথরাইজ, সেটাকেই অথরাইজ হিসেবে ধরে নেওয়া। কিন্তু এর বাইরে গিয়ে একজন কর্মী, একজন সমর্থক যে কথাটা বলবে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা, অভিপ্রায় এবং রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে যাচ্ছে। কিন্তু ফাইন, আমাদের কাছে মনে হয়েছে যে তারা না ভোটের পক্ষে যাদেরকে আমরা দেখেছি যে তারা ক্যাম্পেইন চালাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আমাদের কাছে মনে হয়েছে যে তারা না ভোটের ব্যাপারে স্পষ্ট মেসেজটাই তারা জানে নাই। আপনাদের তো এটা দল হিসেবে, দলের প্রধানের দায়িত্ব যে তাদের প্রত্যেকটা কর্মীর কাছে ইনস্ট্রাকশন পৌঁছে দেওয়া যে না ভোট হইলে কি হবে, হ্যাঁ ভোট হইলে কি হবে, তারা যেন ডিটেলসটা জানে। কিন্তু ধরেন আপনাদের মানে ধরেন দলের পক্ষ থেকে কেউ একজন ব্র্যান্ডিং করতেছে, আপনার দলের ব্র্যান্ডিং করতেছে যে আমি যুব দলের অমুক, ছাত্র দলের অমুক, আমরা তুমি না ভোটের, যদি তুমি না ভোট দাও, ঠিক আছে, যদি না দাও না ভোট, তাহলে হচ্ছে শেখ হাসিনা আবার ফিরাইবো, ঠিক আছে, এই যে বোঝানো ব্যাপারগুলো বা হ্যাঁ ভোট যদি দাও। আমি বিষয়টা মনে হয় যে বিএনপির চেয়ারম্যান যখন তার রাজনৈতিক প্রচারণা শুরু করবেন তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা আশা রাখি, অবশ্যই আমি আরেকটু আপনাদের দল ক্লিয়ার করতে যদি একটু শেষ করেন আমি প্লিজ। আমি আরেকটু ব্যাপারে যে হাদির হত্যার ব্যাপারে কথা বলতেছি, আমি ব্যক্তিগতভাবে আমি জুবাইর জানি, আমি নিজে উপস্থিত ছিলাম। হাদি হত্যা হওয়ার পর, উনি শহীদ হওয়ার পর ছাত্রদল প্রথম মিছিলটা করেছিল এবং সেই মিছিল আমি ছিলাম। এবং পরবর্তীতে আমার নেতা জনাব তারেক রহমান, উনি যখন বাংলাদেশে ফিরে আসলেন, তার প্রত্যাবর্তন ঘটলো, উনি কিন্তু নিজের ভাইয়ের কবর জিয়ারত করার পূর্বে হাদি কবর জিয়ারত করেছেন, সেখানেও আমি ছিলাম সেখানে। তো আপনি এখন একটা জিনিস, আমরা হাদিকে ঠিক কতটা মর্যাদা দিচ্ছি, যেখানে একজন দলীয় প্রধান তার নিজের ভাইয়ের কবর জিয়ারতের পূর্বে হাদি সাহেবের কবর জিয়ারত করে এসেছেন, তাহলে তাকে আমরা সম্মানের চূড়ান্ত স্তরেই রেখেছি। এবং ছাত্রদল, আমি ব্যক্তিগতভাবে ছাত্রদলের প্রত্যেকটা ছেলেকে দেখেছি সেদিন হাহাকার করতে, কষ্ট শেয়ার করতে, ফেসবুকে স্ট্যাটাস দিতে যে তারা কষ্ট, এবং আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। আমি বলেছি যে আমার ক্ষণে ক্ষণে চোখের পানি বেরিয়ে আসছে, কারণ সে আমার একই পথের পথিক। যাই হোক, আমি আসলে ওদিকে যাব না, মানে আলোচনা শেষে আপনি যদি আমরা ইনসাফটাও চাই, তার বিচারের জন্য অবশ্যই সেই ইনসাফ হবে, অবশ্যই সেই বিচার হবে, আমরা সেই বিচারের পক্ষে। আমি একটু যেটা ছাত্রদল কিংবা বিএনপি ভোটের লড়াইয়ে কেন এগিয়ে, অলরেডি আমাদের একজন তরুণ ভোটার বলে ফেলেছেন যে বিএনপির
ইস্তেহার আছে, বিএনপির প্ল্যান আছে। দেখেন তারেক রহমান অলরেডি বলেছেন, আমাদের লিডার বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান অ্যান্ড ড্রিম ইজ ডিফারেন্ট। প্ল্যান এক জিনিস এবং ড্রিম আরেক জিনিস। প্ল্যান জিনিসটা কি? প্ল্যান করতে হলে আপনার যদি কোনো প্ল্যান থাকে তাহলে সেটার জন্য আপনার একটা কর্ম পরিকল্পনা থাকবে, সেটার জন্য আপনার রিসার্চ করতে হবে, সেটার জন্য আপনার সেই রিসার্চ বেসড একটা প্রোটোকল থাকতে হবে। আপনি জেনে অবাক হবেন, আমরা যে 8টি দেশ গড়ার পরিকল্পনার 8টি দফার কথা বলতেছি, কৃষক কার্ডের কথা বলতেছি, ফ্যামিলি কার্ডের কথা বলতেছি, এডুকেশনের কথা বলতেছি, স্পোর্টসের কথা বলতেছি, হেলথের কথা বলতেছি, প্রত্যেকটা জিনিসের জন্য আজ থেকে আরও 1.5 বছর আগে জনাব তারেক রহমান নিজ উদ্যোগে ওনার বিশেষজ্ঞ টিমের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়নের পর্যায়ে থেকে উনি রিসার্চ করেছেন, উনি তথ্য কালেক্ট করেছেন, ডাটা কালেক্ট করেছেন, করে এটার সম্ভাব্যতা যাচাই করেছেন। উনি জাস্ট বলে দেন নাই এটা আমি করবো, এটা আমি করবো, নো। উনি এই ব্যাপারে রিসার্চ করেছেন, ডাটা কালেকশন করেছেন, সম্ভাব্যতা যাচাই করেছেন, এবং সেটার জন্য স্পেশালাইজ টিম পর্যন্ত ছিল, এবং সেটা আজ থেকে আরও 1.5 বছর আগে থেকে শুরু হয়েছে। আপনাকে আমি মনে করে দিতে চাই, আরও একটি যে পার্টি রয়েছে তারা 1 বছর আগে 300 আসনে সংসদীয় আসন কে নির্বাচন করবে তা দিয়েছিল, কিন্তু আমরা 1 বছর আগে দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে পরিকল্পিতভাবে উন্নত হবে সেই ব্যাপারে আমরা পরিকল্পনা করেছি। আমি আরেকটু আপনাকে যদি বলি, আপনি একটু, আমি আসলে এটা একটা মজার ব্যাপার যে প্রথম যে জিনিসটা হচ্ছে যে আমাদের লিডার, আমাদের নেতা জনাব তারেক রহমান যখন বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমরা গত 2-1 দিন আগে আমরা তাহের সাহেবকে দেখলাম একটি প্রেস ব্রিফিং করে বলেন উই হ্যাভ এ লট অফ প্ল্যানস। মানে আমি ওনার এই কথা শুনে জাস্ট আমার কাছে মনে হলো আপনি কিভাবে নেবেন বা আমরা কিভাবে নিচ্ছি বিষয়টা। আপনি হয়তো ছোটোবেলায় দেখবেন যে কিছু সংখ্যক আমাদের বন্ধুরা থাকে যারা হচ্ছে কেউ যখন খুব একটা ভালো কিছু করে, ভালো জিনিস নিয়ে আসে, তখন তারা হিংসাত্মকভাবে বলে আরে ধুর ওর একটা আছে আমার 100টা আছে। তো একজন দলের দায়িত্বশীল জায়গা থেকে যখন এই ধরনের চাইল্ডিশ কথাবার্তা আসে, আপনি যখন ভালো কোনো জিনিস করছেন, পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাটাকে আপনি যখন এই আরেকটি ভালো পরিকল্পনা দিয়ে উতরে না গিয়ে আপনি একটি অভ্যন্তর কথা বলতেছেন, হাস্যকর কথা বলতেছেন, এবং পরে আজকে দেখলাম ঠাস করে তারা 26টা প্রস্তাবনা নিয়ে হাজির। এটার ব্যাপারে কি তাদের কোনো রিসার্চ আছে? এটার ব্যাপারে কি তাদের কোনো গবেষণা হয়েছে, ডাটা কালেকশন হয়েছে, কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই হয়েছে? ওনারা সেটার ব্যাপারে বলতে চাচ্ছে না। নানান ধরনের প্রোপাগান্ডা আমরা দেখছি ফ্যামিলি কার্ডের ব্যাপারে প্রোপাগান্ডা দেখছি, আমরা দেখছি কৃষক কার্ডের ব্যাপারে প্রোপাগান্ডা দেখছি, কিন্তু তারা একবারও সেটা নিয়ে ভাবছেন না যে কৃষক কার্ডটা ঠিক একটি দেশের জনগণের, কৃষকের কতটা উন্নতি করতে পারে, ফ্যামিলি কার্ডটা ঠিক জুবায়ের, আমরা একদম আলোচনার শেষ দিকে আপনাকে থামাতেই হচ্ছে, এই কারণে আমি আপনাকে জাস্ট অন্য রাজনৈতিক দলের যদি প্রতিনিধি থাকতো তাহলে হয়তো আমরা আমি আরেকটু আপনাকে একটু অ্যাড করে দিতে চাই, 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড। আরেকটা জিনিস হচ্ছে যে নতুন প্রজন্মের একটি বড় চাওয়া হচ্ছে শিক্ষার উন্নতি এবং শিক্ষার পরবর্তীতে একটি কর্মসংস্থান। আপনি যদি একটু খেয়াল করেন, কৃষক কার্ড যদি খেয়াল করেন, ফ্যামিলি কার্ড যদি খেয়াল করেন, বাংলাদেশের আমাদের যে স্পোর্টসের ব্যাপারে যদি খেয়াল করেন, বলা হয়েছে সেখানে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা স্কুলে কি করা হবে, 4th শ্রেণী থেকে স্পোর্টস বাধ্যতামূলক করা হবে, এবং সেখানে এবং আপনাদের 1 কোটি জনবলকে চাকরি দিবেন, এই ব্যাপার করা হবে। এগুলো তো অবশ্যই আমাদের সাধারণ। আমাকে থামাতেই হচ্ছে, আমি একটু মহিউদ্দিন রনি জাস্ট 2 মিনিটের জন্য দিচ্ছি, আমাদের এমনিতেই অনেক সময় চলে গেছে। সেটা হচ্ছে 26-এর নির্বাচনের পর আবার পুরনো রাজনীতি ফিরবে কিনা, যদি 2 মিনিটে বলেন। পুরনো রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নাই। হ্যাঁ, তবে হয়তোবা কেউ চেষ্টা করে যাচ্ছে পুরনো যে কনসেপ্ট, হ্যাঁ হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দল চলে গেছে, একটা দলের ক্ষমতা চ্যুতি হয়েছে, কিন্তু আবার সেই যে সিস্টেমটা, যে করাপ্টেড সিস্টেমটা, সেটা কিন্তু রয়ে গেছে। সেই ফরমেশনটা, মানে সেই ডাইসটায় আবার নতুন একটা দল বসার চেষ্টা করতেছে বা কয়েকটা দল বসার চেষ্টা করতেছে। সো আমরা আসলে আশা রাখি যে মানুষের যেই বেসিক নিডস, এইটা না এই কনসেপ্ট দিয়া মানে ফুলফিল করা যাইতেছে না, এই সিস্টেমটাকে আসলে একটু চেঞ্জ করা দরকার আমাদের। সো আমরা বিশ্বাস রাখি এই তরুণ প্রজন্ম, আমাদের যারা ভাই বন্ধুরা, এখানে ফায়াজ সাহেব আছে, ইভেন জুবায়ের ভাইকে আমি আহ্বান জানাচ্ছি। আমি বারবার কিন্তু দেখেন, আমরা কিন্তু 3 জন একসাথে, আমি কিন্তু এখন পর্যন্ত ভাইকে একবার বলি না আমি আপনাকে অপোজ করতেছি, আমি বারবার বলতেছি আমি আপনার সাথে যুক্ত করতেছি, কারণ আমরা তরুণ প্রজন্ম কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু বলতে চাচ্ছি, কারণ আমাদের মনের কথাগুলো আমরা বারবার তাদের মাধ্যমে পৌঁছাচ্ছি। হয়তোবা এই কথাগুলো তারেক রহমানের কাছে পর্যন্ত একদিন পৌঁছে যাবে, কথাগুলো যে কথাগুলো এতক্ষণ ফায়াজ সাহেব বলেছে, যে কথাগুলো জুবায়ের ভাই বলছে, যেগুলো আমরা বলেছি, ওনার কাছে পৌঁছাবে। কেন পৌঁছানো দরকার? এই জন্য দরকার, যখন তারেক রহমান বলছেন আই হ্যাভ এ প্ল্যান, তো মানে খুব স্বাভাবিক ব্যাপারে, মানে আশেপাশে বিভিন্ন রকম ডিসকাশন হয়, সেখান থেকে একটু তুলে বলছি যে হু দ্য হেল ইজ হি? সে প্ল্যান করে আনছে, তার প্ল্যান আমাকে কেন এক্সিকিউট করতে হইব? সে কে? তার তো হচ্ছে এই 17 বছর দেখি নাই,
সে ছিল লন্ডনে, তার লন্ডনের প্ল্যান আমি বাংলাদেশে কেন বাস্তবায়ন করব, এইরকম চিন্তাভাবনা মানুষের মধ্যে থাকতে পারে। কিন্তু আমাদের বলার জায়গাটা হচ্ছে যে এই পরিবারতন্ত্র বা হচ্ছে ব্যক্তিতন্ত্র এগুলো থেকে না আমাদেরকে একটু বের হইতে হবে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আই থেকে উই বলার মানসিকতা তৈরি করতে হবে। তাহির সাহেবের যে বক্তব্য সেইটা ওনার ব্যক্তিগত স্ট্যান্ড না, দলীয় স্ট্যান্ড হয়তো হতে পারে, তবে এটাকে আমি যে হাসি ঠাট্টা বলে উড়িয়ে দিব ব্যাপারটা এমন না। উনি কিন্তু একটা ডাইনামিক্যাল জায়গায় আঘাত করতে পারছে, সেটা হচ্ছে উই। আমরা যাই করব একসাথে করব, আমরা যাই করব সম্মিলিতভাবে করব। আমরা যা সিদ্ধান্ত নিব সেখানে জুবাইর ভাইয়ের সিদ্ধান্ত থাকতে হবে, এখানে ফায়াজ ভাইয়ের সিদ্ধান্ত থাকতে হবে, সেখানে আপনার সিদ্ধান্তটাও থাকতে হবে। তার মানে উই বলার যে মানসিকতা এইটা গ্রো করাইতে হবে। নয়তো দেখা যাবে যে মানে পাড়ার লোকেরা আই মিনস আমি একা ব্যাপারটা এমন না। না, এইখানে একটা ফ্যাক্ট, আই মিনস আমি ব্যাপার আমি একা শব্দের ব্যাপারটা এমন রাজনীতি না। খুবই ইম্পর্টেন্ট No, ভাই। আমি আপনার এটাকে সাথে আসলে আপনার অন্যদিকে সাথে নেওয়ার যুক্ত সুযোগ করে নেই। দিলাম। হুম, হ্যাঁ, good. ঠিক আছে, ফাইন। ঠিক আছে। আমি আপনাকে অপোজ করব না। না, আমি অপোজ করছি না, but আমি আপনার সাথে I just means যুক্ত আমি একা করলাম। ব্যাপারটা এমন না। ফাইন। আমি ধরেন এখানে আমরা এটুকুই বলতে চাই যে পুরনো রাজনীতি আর না পুরনো রাজনীতি ফেরার আর কোনো সুযোগ নাই। যদি কেউ মনে করে থাকে পুরনো রাজনীতি ফিরবে, আমি এখানে যারা জুলাইয়ের যত আহত, যত শহীদ যোদ্ধা আছেন, আমাদের শহীদ ওসমান হাদির শপথ করে বলতেছি, ঠিক আছে, তাদের রক্তের শপথ করে বলতেছি যে এই বাংলাদেশের তরুণরা না মরতে শিখে গেছে এবং তারা ক্ষমতার মানে কেন্দ্রবিন্দুতে যে ফ্যাসিজম কায়েম যারা করতে চায় তাদেরকে টেনে মাটিতে নামানো শিখে গেছে। সো আবার যদি কেউ এই মানে এখানে আসতে চায় তাহলে হয়তো বা তাদেরকে বিতাড়িত হওয়া লাগতে পারে। সো আমরা আশা রাখি যে কেউ যেন বা কোনো দল এরকম পুরনো ফরম্যাট নিয়ে যেন না আসে আমাদের কাছে। আপনারা সবাই এখানে আমরা আইডিয়ার দোকানদার। আমরা মনে করি যে আমরা এখানে আইডিয়া নিয়ে এসেছি, তারেক রহমান নিয়ে এসছে, তাহির সাহেব নিয়ে এসছে, শফিকুর রহমান নিয়ে এসছে, আমরাও নিয়ে এসছি, ফায়াজ সাহেবও নিয়ে এসছে। সো এখন জনগণকে সুযোগ দিতে হবে যে আপনি কোন দোকানের প্রোডাক্টটা আপনার জন্য কম্পাইটেবল, কোন প্রোডাক্টটা আপনার জন্য সুইটেবল, কোন প্রোডাক্টটা আপনার ভবিষ্যৎকে সুন্দর করে মানে এগিয়ে নিতে পারে, সেই ব্যাপারে হচ্ছে হ্যাঁ আপনি সেটা চুজ করবেন। আপনার চুজ করার করে দিতে চাই, আমরা এই চুজ করার রাইটটা হচ্ছে ইনশিওর করতে চাই। প্লিজ একটা জিনিস অ্যাড করে দিতে চাই। তারেক রহমানের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো অলরেডি ফেসবুকে আমাদের একটা অ্যাপসের মাধ্যমে অ্যাড করে মানে প্রচার করা হয়েছে। আপনার পরিকল্পনা আমি বলি এখানে আপনাকে বলা হয়েছে আপনার যে পরিকল্পনা রয়েছে সেখানে পরিকল্পনাগুলো লিখুন। ফারদিন ফায়াজ যদি একটু আপনার কাছে ফিরতে এডিট চাই। করার থাকে এডিট করতে পারেন। আমার কাছে একদম শেষ, দুজনকে ধন্যবাদ। আমি পাঠাবো। ফারদিন ফায়াজ, জাস্ট যদি আপনি গণভোটের বিষয়ে বলেন, এবার আপনাদের একদিনে 2 ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, গণভোট নিয়ে আপনার মন্তব্য 1 লাইন বা 2 লাইনে। জি জি। So, এই নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন, কারণ আমরা জাতীয় নির্বাচনের পাশাপাশি আমরা গণভোটও আমরা ইয়েস বা হা বা না দিতে পারছি। তো আমি সেখানে বলতে চাই যে একটি অন্তর্বর্তী সরকারের কাজ কি জনগণের পছন্দ নির্ধারণ করা নাকি সেই পছন্দ নির্ধারণের প্রক্রিয়াকে সুরক্ষিত করা। আপনি দেখেন একটা ম্যাচের যে রেফারি ম্যাচের আগে কিন্তু সে কখনো প্রকাশ করবে না যে কোন দলের হয়ে কাজ করবে, সে কি করবে, সে রাইট কলগুলা দিবে। তো সরকারের যে এই যে প্রচারণা, যে হায়ের পক্ষে প্রচারণা, আমি বলবো এটা গণতন্ত্রের স্পিরিটকে ভেঙে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কারণ আমরা কিন্তু অনেকেই জানি যে গণভোটটা আসলেও কি, হ্যাঁ, গণভোটে হা দিলে কি হবে। আমরা জানি যে সরকার ইচ্ছা মতন পরিবর্তন করতে পারবে না, এবং আমরা জানি যে সর্বোচ্চ একজন 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। জি জি, এরকম অনেকগুলো পয়েন্ট রয়েছে। জি, এরকম অনেকগুলো পয়েন্ট। আমরা জানি যে সংসদে নারীদের প্রতিনিধি বাড়বে, আমরা জানি সব এরকম বেশ কিছু। আপনি গণভোটের বিষয়ে পজিটিভ, কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন সরকার যে গণভোটের বিষয়ে প্রচারণা করছে সেখানে আপনার আপত্তি রয়েছে। অবশ্যই আপত্তি রয়েছে। জি, অনেক ধন্যবাদ। আমি একটু বলতে চাচ্ছি, যেখানে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস আন্তরিক উদাহরণ দিয়েছে। সে তুলনা করেছে ডেভিড ক্যামেরন, যিনি যুক্তরাষ্ট্রের প্রাইম মিনিস্টার ছিলেন, যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি ওই সময় যে ইইউ থেকে যে ব্রিটেন ব্রেক্সিটের যে ইয়েস বা নো সে রিমেইন দিয়েছিল, ডেভিড ক্যামেরনের সরকার কিন্তু নির্বাচিত সরকার ছিল। তো সেখানে একটা জবাবদিহিতার একটা বা দায়বদ্ধতার একটা প্রশ্ন ছিল যে ভোটাররা পরে তাকে আর কি বিবেচনা করতে পারবে যে তারা থাকবে কি থাকবে না। এবার কিন্তু সরকার সেই ক্ষমতাটা নাই, এটা অন্তর্বর্তী সরকার। তো তারা সেই দিকেই তাদের ক্ষমতাটা
ইউজ করতে হবে। ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ ফারদিন ফায়াজ এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ মোহাম্মদ জুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং একই সাথে ধন্যবাদ মহিউদ্দিন রনি, অ্যাক্টিভিস্ট এবং সংসদ সদস্য প্রার্থী স্বতন্ত্র, ঢাকা 18। আমরা শেষ করতে হচ্ছে। দর্শক, ভোটের লড়াই শুধু দল আর প্রতীকের নয়, এটা ভবিষ্যতের দিক নির্দেশনারও লড়াই। আজকের আলোচনায় স্পষ্ট, তরুণ ভোটাররা আর নীরব দর্শক নয়, তারা প্রশ্ন করছে, হিসাব চাইছে আর সিদ্ধান্ত নিতেও প্রস্তুত। ভোটের লড়াইয়ে শেষ কথা বলবে ব্যালট, আর সেই ব্যালটের শক্তি অনেকটাই তরুণদের হাতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি হবে, বাংলাদেশ কাদের হাতে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত হয়তো তরুণরাই নেবেন। সেই আলোচনায় আজ উঠে আসলো। সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ের সাথে।